নমস্কার, খবর শুনছেন এম টুডে নিউজ চ্যানেল থেকে। জানাবো আজকের বিশেষ বিশেষ খবর। বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। শুরুতেই হেডলাইন্স। ভর্তি নিয়োগে ফের জটিলতা, রাজ্যের নয়া ওবিসি তালিকা স্থগিত হাইকোর্টের। নিঃশর্ত সারেন্ডার করুক ইরান, হুঁশিয়ারি ট্রাম্পের। ইসরায়েলের হানায় হত ইরানের আরও এক সেনাকর্তা। আহমেদাবাদ আতঙ্ক, যান্ত্রিক বিভ্রাটে জেরবার বিমানযাত্রা। রেলে 6,500 নিয়োগ, এবার 16 বগির লোকাল, ঘোষণা রেলমন্ত্রীর। বাদুড়ঝোলা হয়ে আর অফিস যেতে হবে না, খুশি নিত্যযাত্রীরা। সুমিতের মরদেহ পৌঁছতেই কান্নায় ভেঙে পড়লেন বাবা। হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত পাইলটকে শেষ বিদায় স্ত্রীর। ভেঙে পড়ার আগে চালু হয় আপৎকালীন টারবাইন র্যাট। কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে স্নাতকে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু আজ থেকে। নিম্নচাপের ধাক্কায় বর্ষার প্রবেশ গোটা রাজ্যেই, আজও ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে। দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার 70 ভরি সোনা, 80,000 নগদ। 180টি পরমাণু সমরাস্ত্র নিয়ে পাকিস্তানকে টেক্কা ভারতের। কিয়েভে রাতভর ড্রোন ও মিসাইল হানা রাশিয়ার, নিহত কমপক্ষে 15 জন। মেদিনীপুর, 2 বেসরকারি বাসের রেষারেষি। কৃষ্ণনগর এলাকায় জাতীয় সড়কে ওভারটেক করতে গিয়ে লরির ধাক্কা, বাসের আহত 10। ওয়েস্ট বেঙ্গল, আজকে কাঁথির খোকাবাবু। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বাঙালি নন? গোপীবল্লভপুর 1 নম্বর। গোপীবল্লভপুরের বড়বাজার গ্রামে 150 বছর প্রাচীন সর্বজনীন শীতলা পুজো উপলক্ষে 1500 জনকে সেবার ব্যবস্থা করা হয়। ঝাড়গ্রামের গুপ্তমণি এলাকায় ভয়াবহ বাস দুর্ঘটনায় মৃত্যু হল এক মহিলার। ঘটনায় আহত শিশুসহ 29 জন, তদন্তে পুলিশ। নয়াগ্রামে সাপের কামড়ে গুরুতর আহত এক চিকিৎসাধীন নয়াগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে। ঝাড়গ্রাম, মদ খেয়ে গন্ডগোলের ঘটনায় জিতুসল থেকে গ্রেপ্তার একজন, পেশ আদালতে। নমস্কার, এতক্ষণ আপনারা শুনলেন সংবাদ শিরোনাম। আসবো বিস্তারিত খবরে। ভর্তি নিয়োগে ফের জটিলতা, রাজ্যের নয়া ওবিসি তালিকা স্থগিত হাইকোর্টে। কলকাতা, রাজ্যের জারি করা নতুন ওবিসি বিজ্ঞপ্তির উপর আগামী 31শে জুলাই পর্যন্ত অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। সোমবার পোর্টাল চালু করে সমস্ত দপ্তরে কাস্ট সার্টিফিকেট জমা দেওয়ার আবেদন করতে বলেছিল রাজ্য। তাতেও স্থগিতাদেশ জারি করেছে বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ। আগামী 24শে জুলাই এই মামলার পরবর্তী শুনানি। হাইকোর্টের এদিনের নির্দেশের পর স্বাভাবিকভাবেই স্কুল কলেজে ভর্তি থেকে শুরু করে নিয়োগ সংক্রান্ত সমস্ত প্রক্রিয়ায় ফের জটিলতা তৈরি হলো। মঙ্গলবারের নির্দেশের ফলে স্কুল ও কলেজে ভর্তি এবং চাকরিতে নিয়োগের ক্ষেত্রে 140টি শ্রেণীতে অন্তর্ভুক্ত করে জারি হওয়া ওবিসি সংক্রান্ত নয়া বিজ্ঞপ্তি কার্যকর হবে না। ওবিসি সংরক্ষণ 7% থেকে বাড়িয়ে 17% করার যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাও স্থগিত হয়ে গেল। যদিও নতুন করে ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত হওয়া 76টি শ্রেণীর ক্ষেত্রেই স্থগিতাদেশ জারি করা হয়েছে, আগের 66টি শ্রেণীর জন্য নয়। ফলে স্নাতকে ভর্তির কেন্দ্রীয় পোর্টালের যাবতীয় প্রক্রিয়াও জারি থাকবে। হাইকোর্টের নির্দেশের পর বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করা যায় কিনা, সে ব্যাপারে আইনি পরামর্শ নিচ্ছে রাজ্য সরকার। অনগ্রসর শ্রেণী কল্যাণ কমিশনের ভিত্তিতে রাজ্য নতুন ওবিসি বিজ্ঞপ্তি জারি করার পরই তাকে চ্যালেঞ্জ করে নতুন মামলা দায়ের হয় হাইকোর্টে। মঙ্গলবার বিচারপতি চক্রবর্তী এবং বিচারপতি মান্থার ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানিতে কেন্দ্রের তরফে অতিরিক্ত সলিসিটর অশোক চক্রবর্তী দাবি করেন, কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রী ন্যাশনাল কমিশন অব ব্যাকওয়ার্ড ক্লাসেস বা এনসিবিসির বৈঠকে ওবিসি নিয়ে দুটি সম্প্রদায়ের মধ্যে পরিবর্তনের কথা উঠে আসে। আর সেই পরিবর্তন সংক্রান্ত তথ্য রাজ্যের কাছে তলব করেছিল এনসিবিসি, তা রাজ্য দেয়নি। কিন্তু দুটি সম্প্রদায়ের মধ্যে ওবিসি সংক্রান্ত পরিবর্তনের ফলে ডেঞ্জারাস ডেমোগ্রাফিক এফেক্ট পড়বে। রাজ্য অনগ্রসর শ্রেণী কমিশন স্বাধীনভাবে সিদ্ধান্ত নেয়নি, ফলে এটা গ্রহণযোগ্য কিনা সেই প্রশ্ন থেকে যাচ্ছে। রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল এজি কিশোর দত্ত মামলাটির গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে বলেন, বিষয়টি সুপ্রিম কোর্টে বিচারাধীন, সেখানে সমীক্ষার কথা জানানো হয়েছে, তালিকাও জমা দেওয়া হবে, ফলে অপেক্ষা করা উচিত। রাজ্যের এই বক্তব্যের প্রেক্ষিতে বিচারপতি মান্থা ও বিচারপতি চক্রবর্তী বিজ্ঞপ্তি জারি করা নিয়ে নানান প্রশ্ন তুলে অন্তর্বর্তী স্থগিতাদেশের নির্দেশ দেন। যদিও অ্যাডভোকেট জেনারেল বলেন, আমাদের বিরুদ্ধে অভিযোগ, উদ্দেশ্য প্রণোদিতভাবে কোনো সম্প্রদায়কে আমরা সুযোগ করে দিচ্ছি। কিন্তু মামলাকারী অমলচন্দ্র দাসকে, তার কী উদ্দেশ্য রয়েছে? জনস্বার্থ মামলায় জনগণের স্বার্থ দেখা উচিত। তিনি আগে কোনো পদক্ষেপ করেননি, হঠাৎ আদালতে এসে বলছেন কেন? তিনি কোনো সম্প্রদায়ের উদ্দেশ্য নিয়ে আদালতে এসেছেন, তা নিয়ে প্রশ্ন রয়েছে। ডিভিশন বেঞ্চ তখন জানায়, মামলার গ্রহণযোগ্যতার বিষয়ে রায়ে আগেই উল্লেখ করা হয়েছে। বিচারপতি মান্থা বলেন, হাইকোর্ট নির্দেশ দেওয়ার আগে পর্যন্ত গত 15 বছর ধরে কিছু সম্প্রদায়কে ওবিসি তালিকাভুক্ত করে বাড়তি সুবিধা দিয়ে আসা হয়েছে। আইন বলছে 10 বছর অন্তত সমীক্ষা করতে হয়। তাহলে রাজ্য কেন সমীক্ষা করে দেখেনি যে সুবিধা পাওয়ার ফলে তাদের কি সামাজিক পরিবর্তন হয়েছে? কেন আদালতের নির্দেশ মতো বিধানসভায় বিল পাস করে বিষয়টি নির্ধারণ করা হলো না? উত্তরে এজি জানান, বিষয়টি বিধানসভায় পেশ করা হয়েছে। মুখ্যমন্ত্রী বিরোধী দলনেতা এই বিষয়ে আলোচনায় অংশ নিয়েছেন, ড্রাফট কপি দেওয়া হয়েছে, কিন্তু তখন গেজেট প্রকাশ হয়নি। বিচারপতি চক্রবর্তী তখন বলেন, আমরা 66টি সম্প্রদায়কে নিয়ে কিছু করিনি, তাদের নিয়ে প্রক্রিয়া চালিয়ে যান, আমরা কোনো নির্দেশ দিতে চাইনি। সুপ্রিম কোর্টে মামলা রয়েছে, আপনারা পদক্ষেপ নেওয়ায় আমাদের মামলা শুনতে হচ্ছে। এরপরই সওয়াল করতে গিয়ে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, আপনাদের রায়ে কিছু গ্রে অর্থাৎ অস্পষ্ট অংশ রয়েছে। হতে পারে আমি ভুল, আমি সংসদের কমিটিতে রয়েছি। 2015 সাল থেকে কেন্দ্রীয় কমিশন কোনো রিপোর্ট জমা দেয়নি। তিনিও সুপ্রিম কোর্টের জন্য অপেক্ষা করার কথা বলে আদালতের কাছে অন্তর্বর্তী নির্দেশ না দেওয়ার আর্জি জানান। বলেন, সুপ্রিম কোর্টের জন্য অপেক্ষা করা উচিত।
যদিও মূল মামলাকারীদের আইনজীবী এস শ্রীরাম দাবি করেন রায়ে কোনো গ্রে অংশ নেই। পরবর্তী খবরে আসব। আহমেদাবাদ আতঙ্ক, যান্ত্রিক বিভ্রাটে জেরবার বিমানযাত্রা। কলকাতা ও নয়াদিল্লি আগুন নিভেছে। আহমেদাবাদের দুর্ঘটনাস্থলে ঠান্ডা ছাই আর ধ্বংসাবশেষ থেকে দেহাংশ উদ্ধার, ডিএনএ পরীক্ষা, তারপর একে একে পরিবারের হাতে তুলে দেওয়া। কফিন আর চিতায় শেষ হয়ে যাচ্ছে স্বপ্ন, পরিবার ভাড়া কাটছে না দেশের বিমান পরিষেবারও। বিশেষ করে এয়ার ইন্ডিয়ার ভাগ্যে যেন শনির কুদৃষ্টি পড়েছে। মঙ্গলবার একই দিনে এয়ার ইন্ডিয়ার সাতটি আন্তর্জাতিক বিমানের উড়ান বাতিল করা হয়েছে। এদের মধ্যে 6টি বোয়িং 787 ড্রিমলাইনার। দিন কয়েক আগে এমনই একটি ড্রিমলাইনার প্রাণ কেড়েছে প্রায় 300 জনের। এদিন বোমাতঙ্কের জেরেও ইন্ডিগোর এক বিমানে জরুরি অবতরণ করানো হয়েছে। গত বৃহস্পতিবার আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড়ে যাওয়ার কিছুক্ষণ পরই দুর্ঘটনার কবলে পড়ে এয়ার ইন্ডিয়ার বিমানটি। ভয়াবহ সেই স্মৃতি ভুলতে এআই 171-এর নাম তড়িঘড়ি বদলে করা হয়েছিল এআই 159। তবুও ভাগ্য খুলল না। 5 দিন পরিষেবা বন্ধ থাকার পর মঙ্গলবার ফের আহমেদাবাদ থেকে গ্যাটউইক উড়ে যাওয়ার কথা ছিল বিমানের। আচমকাই উড়ান বাতিল করে দেওয়া হয়। শুরুতে যান্ত্রিক ত্রুটির বিষয়টি সামনে আসে, কিন্তু পরে এয়ার ইন্ডিয়ার তরফে এক বিবৃতিতে জানানো হয় বিমান কম থাকার জন্য উড়ান বাতিল করা হয়েছে। এখানেই শেষ নয়। এদিন এয়ার ইন্ডিয়ার দিল্লি থেকে দুবাই, দিল্লি থেকে ভিয়েনা, দিল্লি থেকে প্যারিস, লন্ডন থেকে অমৃতসর, বেঙ্গালুরু থেকে লন্ডন এবং সান ফ্রান্সিসকো থেকে মুম্বাই উড়ানও বাতিল করা হয়। এয়ার ইন্ডিয়ার এআই 180 বিমানটি সোমবার রাত 1:45 নাগাদ সান ফ্রান্সিসকো থেকে কলকাতায় আসে, কিন্তু এখান থেকে বিমানটি আর মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা দিতে পারেনি। বিমানের বাঁ দিকের ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে পাইলট কোনো রকম ঝুঁকি নিতে রাজি হননি। প্রথমে যাত্রীদের নির্দিষ্ট আসনে বসিয়ে রেখেই বিমানটিকে পরীক্ষা করা হয়, কিন্তু দীর্ঘ সময় বিমানটিকে পরীক্ষার পরেও সেটি আর রওনা করা যায়নি। 5 ঘন্টা যাত্রীদের বিমানের মধ্যেই বসিয়ে রাখা হয়েছিল। পরে 5টা 20 মিনিট নাগাদ যাত্রীদের বিমান থেকে নামিয়ে আনা হয়। বিমানে 224 জন যাত্রী ছিলেন। কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বেশ কয়েকজন যাত্রীকে অন্য বিমানে মুম্বাই পাঠানোর ব্যবস্থা করে এয়ার ইন্ডিয়া। বাকিদের কলকাতা বিমানবন্দর সংলগ্ন 2টি হোটেলে নিয়ে যাওয়া হয়। জানানো হয়েছে কেউ টিকিট বাতিল করতে চাইলে পুরো টাকা ফেরত দেওয়া হবে। তবে ওই বিমান যাত্রীরা অন্তত ক্ষুব্ধ। তাদের অভিযোগ, যদি বিমানে যান্ত্রিক ত্রুটি থেকে থাকে তাহলে সেটা আগে থেকে কেন পরীক্ষা করা হলো না, আর 5 ঘন্টা কেনই বা বিমানের মধ্যে বসিয়ে রাখা হলো। কলকাতা বিমানবন্দরের তরফে খবর, সান ফ্রান্সিসকো থেকে মুম্বাইগামী এই বিমানটি আগে কলকাতায় অবতরণ করত না। যেহেতু পাকিস্তানের আকাশপথ এখন বন্ধ, তাই যুদ্ধ পরিস্থিতির পর কিছুদিন হলো এই বিমানটি সান ফ্রান্সিসকো থেকে কলকাতায় আসছে। কলকাতায় জ্বালানি ভরা এবং পরীক্ষার পর বিমানটি মুম্বাই রওনা হওয়ার কথা ছিল, কিন্তু এদিন জ্বালানি ভরার পরে বিমানের ইঞ্জিনে সমস্যা দেখা দেয়। কিন্তু শাক দিয়ে মাছ ঢাকা যাবে কতক্ষণ? গলদটা ঠিক কোথায়? এমন প্রশ্ন তুলছেন হয়রানির শিকার ক্ষুব্ধ যাত্রীরা। এরই মাঝে বোমাতঙ্কের জেরে নাগপুরে জরুরি অবতরণ করানো হয় কোচি থেকে দিল্লিগামী ইন্ডিগোর এক বিমানকে। মঙ্গলবার সকালে 157 জন যাত্রী নিয়ে উড়ে বিমানটি। আচমকা বোমা বিস্ফোরণের হুমকি মেল পেয়ে তড়িঘড়ি সেটিকে নাগপুরে নামিয়ে তল্লাশি শুরু হয়। যদিও সন্দেহজনক কিছুই মেলেনি। গত কয়েকদিন দেশের বিমান পরিষেবার এই লেজে কবরে অবস্থার জেরে ইতিমধ্যেই অস্বস্তিতে পড়েছে অসামরিক বিমান পরিবহন মন্ত্রক। নজর কাটাতে কোন টোটকা কাজে দেয় সেদিকেই তাকিয়ে দেশ। আপনাদের সকলকেই বলা হচ্ছে, যারা নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শুনতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসুক খবরে। নিঃশর্ত সারেন্ডার করুক ইরান, হুঁশিয়ারি ট্রাম্পের। ইসরায়েলের হানায় হত ইরানের আরও এক সেনাকর্তা। ওয়াশিংটন, কান ফাটানো শব্দ, আগুন আর ধোঁয়ার কুণ্ডলী, বিস্ফোরণে ভেঙে পড়া বহুতলের কঙ্কাল। আতঙ্কের প্রহর কাটাচ্ছে তেহরান। একই অবস্থা তেল আবিবেও। যুদ্ধ পঞ্চম দিনে পড়েছে, কিন্তু এখনও সমান আগ্রাসী ইসরায়েল ও ইরান দুপক্ষই। সংঘাতের এই আবহেই মঙ্গলবার দুপুরে সোশ্যাল মিডিয়ায় তেহরানকে চরম হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের আকাশ এখন আমাদের দখলে। তথাকথিত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেই ঠিক কোথায় লুকিয়ে সেটাও আমরা জানি। তবে এখনই ওকে মারব না, আমাদের ধৈর্যের পরীক্ষা নেবেন না, নিঃশর্ত আত্মসমর্পণ করুন। এই হুঁশিয়ারিকে কেন্দ্র করে পশ্চিম এশিয়ার সামগ্রিক পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা তৈরি হয়েছে। সকালেই নাগরিকদের নিরাপত্তার স্বার্থে তেহরান খালি করার কথা জানিয়েছিলেন ট্রাম্প। সোমবার একই সতর্কবার্তা জারি করেছিল ইসরায়েলেও। এরপরই তেহরান ছাড়ার হিড়িক পড়ে যায়। তার জেরে যানজটে অবরুদ্ধ হয়ে পড়ে ইরানের রাজধানী শহর। প্রায় 14 ঘন্টা ট্রাফিক জ্যাম লেগেছিল তেহরান থেকে পশ্চিমমুখী রাস্তায়। অনেকেরই অভিমুখ কাস্পিয়ান সাগর সংলগ্ন এলাকা। জ্বালানি ভরতে গ্যাস স্টেশনগুলিতে লম্বা লাইন দেখা যায়। ভারতসহ বহু দেশ নিজেদের নাগরিকদের ইতিমধ্যে ইরান থেকে সরিয়ে নিয়ে গিয়েছে, কিন্তু কোথায় পালাচ্ছেন সাধারণ ইরানিরা? সোমবার সকালেই আরাস নামে এক বাসিন্দা সংবাদ সংস্থাকে জানিয়েছেন, তেহরান ছেড়ে যাচ্ছি। আপাতত গন্তব্য উত্তর থেকে পশ্চিম ইরানের শহর কাজভিন। মাত্র ঘণ্টা দেড়েক দূরত্বের সেই যাত্রাপথেও 5 ঘণ্টা লেগে গিয়েছে বলেই খবর। তবে অনেকেরই বাড়ি ছেড়ে কোথাও যাওয়ার নেই। সংবাদ মাধ্যমে নিজেদের হতাশা ব্যক্ত করেছেন তারা। ইসরায়েলি বাহিনী অবশ্য শুধু হুঁশিয়ারিতে আটকে নেই, লাগাতার আক্রমণ চালিয়ে যাচ্ছে। তেল আবিবের দাবি, তাদের নিখুঁত এয়ার স্ট্রাইকে খতম ইরানের যুদ্ধকালীন সেনা সর্বাধিনায়ক মেজর জেনারেল আলী সাদমানি। তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেইয়ের ডান হাত বলে পরিচিত। পূর্বসূরি মেজর জেনারেল গোলাম আলী রশিদের মৃত্যু হয়েছে গত শুক্রবার। ঘটনাচক্রে দায়িত্ব গ্রহণের মাত্র 4 দিনের মাথায় ইসরায়েলি হামলায় প্রাণ হারালেন সাদমানিও। ইসরায়েলের হামলায় পরপর
প্রত্যাঘাত হানে ইরান, তেহরানের পাল্টা দাবি। তাদের মিসাইল হামলায় গুড়িয়ে গিয়েছে তেল আবিবে অবস্থিত ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদের গুরুত্বপূর্ণ একটি সেন্টার। দুপক্ষের তীব্র সংঘাতের মধ্যেই ইসরায়েলের পাশে দাঁড়িয়ে যৌথ বিবৃতি দিয়েছে জি7 গোষ্ঠী। সাফ জানানো হয়েছে, ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে, পরমাণু অস্ত্র কোনোভাবে ইরানের নাগালে আসতে দেওয়া যাবে না। একই বক্তব্য স্বয়ং ট্রাম্পেরও। কানাডায় জি7 বৈঠকের মাঝপথেই তিনি তড়িঘড়ি ওয়াশিংটনের উদ্দেশ্যে রওনা দেন। আচমকা কেন এই সিদ্ধান্ত? ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ইঙ্গিত দেন, সম্ভবত ইরান ইসরায়েল সংঘর্ষ বিরতি ঘোষণার জন্যই মার্কিন প্রেসিডেন্টের প্রস্থান। যদিও কিছুক্ষণের মধ্যেই সেই দাবি নস্যাৎ করে দেন ট্রাম্প স্বয়ং। তার তির্যক মন্তব্য, ফরাসি প্রেসিডেন্ট হামেশাই ভুল বকেন। ওয়াশিংটন ফেরার পথে এয়ারফোর্স ওয়ান বিমানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প আরও বলেন, নিছক সংঘর্ষ বিরতি নয়, সত্যিকারের হেস্তনেস্ত করব। দুদিনের মধ্যেই সবাই জানতে পারবেন। এরপরই তার চরম হুঁশিয়ারি। সব মিলিয়ে মহামারী পর্বে লকডাউনের স্মৃতি ফিরে এসেছে তেহরান ও তার আশপাশে। এদিন সকাল থেকেই বন্ধ ছিল অধিকাংশ দোকানপাট, খোলেনি প্রাচীন গ্রাউন্ড বাজারও। ইরানের ব্যাংকে সাইবার হানা হয়েছে, নগদের জন্য হাহাকার দেখা দিয়েছে তেহরানে। চিকিৎসক ও নার্সদের সব ছুটি বাতিল করেছে সরকার। তবে প্রাণ রক্ষায় সাধারণ মানুষ কী করবেন সে বিষয়ে সরকারের তরফে কোনো পরামর্শ নেই। ফলে অনিশ্চয়তার পথে পাড়ি দিচ্ছেন কাতারে কাতারে তেহরানবাসী। রেলে 6,500 নিয়োগ। প্রতিদিন নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসুক খবরে। নয়াদিল্লি, আহমেদাবাদের সাম্প্রতিক বিমান দুর্ঘটনার পর রক্তচাপ বেড়েছে রেলযাত্রীদেরও। কারণ লাগাতার প্রযুক্তিগত ত্রুটি। আতঙ্ক একটাই, যান্ত্রিক বিভ্রাটের কারণে রেল সফরেও একই রকম পরিণতি হবে না তো। এই পরিস্থিতিকে পাকাপাকিভাবে সামাল দিতে এবার নড়েচড়ে বসতে চলেছে রেলমন্ত্রক। রেলের শীর্ষতম সূত্রে জানা যাচ্ছে যে দেশব্যাপী প্রায় 6,500 প্রযুক্তিবিদ নিয়োগের সিদ্ধান্ত এক প্রকার চূড়ান্ত করে ফেলেছে বোর্ড। রেলের সবকটি জোন, ডিভিশন এবং উৎপাদন ইউনিটের এই নিয়োগ হবে। এ বিষয়ে অবশ্য আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি রেলমন্ত্রক। তবে সরকারি সূত্রে জানানো হয়েছে, শীঘ্রই বিজ্ঞপ্তি জারি করবে আরআরবি, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, লাগাতার প্রযুক্তিগত ত্রুটির বিষয়টি সামনে আসার পরেই সবকটি জোন এবং প্রোডাকশন ইউনিটের কাছে জানতে চাওয়া হয়েছিল যে প্রযুক্তিবিদদের কত পদ খালি রয়েছে। তার জবাব আসার পর দেখা যায় যে দেশব্যাপী খালি রয়েছে রেলের প্রায় 6,500 প্রযুক্তিবিদের পদ। এরপরে রেল বোর্ড চূড়ান্ত করেছে, টেকনিক্যাল পোস্টের 6,374টি শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হবে ইতিমধ্যেই। তার প্রক্রিয়া শুরু হয়েছে। জানা যাচ্ছে, রেলের টেকনিক্যাল পোস্টে শেষবার কর্মী নিয়োগ হয়েছিল 2017 সালে, প্রধানত সিগন্যাল অ্যান্ড টেলিকম ডিপার্টমেন্টেই। এবারও রেলের টেকনিক্যাল পোস্টের যে 51টি ক্যাটাগরিতে কর্মী নিয়োগের পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে, তার মধ্যে অন্যতমই হল এস&টি বিভাগ। ইতিমধ্যে রেলে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার শুরু হয়েছে। এর অন্যতম হল কবচ। পাশাপাশি 160 কিলোমিটার গতিতে ট্রেন চালানোর জন্য সিগন্যালিং ব্যবস্থার আমূল পরিবর্তন প্রয়োজন। শুধুমাত্র চুক্তিভিত্তিক কর্মী দিয়ে তা সামলানো সম্ভব নয়। দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার 70 ভরি সোনা, 80,000 নগদ। আপনাদের সকলকেই বলা হচ্ছে, যারা নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শুনতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসুক খবরে। আহমেদাবাদ, সবে দুপুরের খাবার খেতে বসেছিল পড়ুয়ারা, হঠাৎই মেডিকেল কলেজের ছাদে আছড়ে পড়ল বিমান। ভয়াবহ বিস্ফোরণ, মুহূর্তে ধ্বংসস্তূপ মেঘানীনগর। 12 জুন ভয়াবহ বিমান বিপর্যয়ের কথা মনে করলে এখনও শিরে উঠছেন স্থানীয় বাসিন্দারা। দমকল ও অ্যাম্বুলেন্সের সঙ্গে প্রাথমিকভাবে উদ্ধার কাজে হাত লাগান তারাই। কিন্তু এই ধরনের দুর্ঘটনার ক্ষেত্রে বহু সময়ই দেখা যায় ঘটনাস্থল থেকে নিহত ও আহতদের মূল্যবান জিনিস বাড়ি নিয়ে যান অনেকে। কিন্তু আহমেদাবাদের ক্ষেত্রে তেমনটা হয়নি। তারও কৃতিত্ব স্থানীয় বাসিন্দাদেরই। দুর্ঘটনাস্থলে উদ্ধার কাজের জন্য যাওয়া স্থানীয় বাসিন্দা রাজু প্যাটেল, বয়স 56, জানিয়েছেন, প্রথম 15 থেকে 20 মিনিট আগুন ও প্রবল তাপের কারণে আমরা কাছাকাছি যেতে পারিনি। দমকল ও অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছালে আমরাও উদ্ধার কাজে নেমে পড়ি। স্ট্রেচারের অভাবে থাকায় বিছানার চাদর, শাড়ি ব্যবহার করে অ্যাম্বুলেন্সে তুলে দিই আহত ও নিহতদের। পাশাপাশি রাজু জানিয়েছেন, বিপর্যয় মোকাবিলা দল উদ্ধার কাজের পুরোপুরি দায়িত্ব নিলে তারা ধ্বংসাবশেষ থেকে মূল্যবান জিনিস সংগ্রহ শুরু করেন। চারিদিকে যাত্রীদের জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল। সেখান থেকে মোট 70 ভরি সোনা, 80,000 টাকা, নগদ পাসপোর্ট, একটি গীতাসহ বেশ কিছু জিনিস উদ্ধার করে রাজু ও তার সহযোগীরা। সবকিছুই প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন রাজু। গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী হরিশ সাংঘভি জানিয়েছেন, উদ্ধার হওয়া সব সামগ্রী নিহতদের পরিজনদের ফিরিয়ে দেওয়া হবে। তবে এই প্রথম নয়, এর আগেও বিপর্যয়ে ঝাঁপিয়ে পড়েছিলেন রাজু প্যাটেল। 2008 সালে আহমেদাবাদ ধারাবাহিক বিস্ফোরণের সময়ও একইভাবে আহত ও নিহতদের উদ্ধার করেছিলেন রাজু। 12 জুন বিমান দুর্ঘটনার দিন রাত 9টা পর্যন্ত ঘটনাস্থলে ছিলেন রাজু ও তার সঙ্গীরা, জানিয়েছে স্থানীয় প্রশাসন। খবরটি শেষ করার আগে দেখে নেব আজকের শহরের আবহাওয়ার হালচাল কী রয়েছে। নিম্নচাপের প্রভাবে একাধিক জেলায় ভারী বৃষ্টির লাল সতর্কতা। কোন কোন জেলাতে লাল সতর্কতা দিয়েছে সেগুলো দেখে নেব আজ। কলকাতা, নিম্নচাপের ধাক্কায় গত মঙ্গলবার বর্ষা প্রবেশ করেছে রাজ্যে, যার প্রভাব দক্ষিণবঙ্গে বেড়েছে বৃষ্টির দাপট। আজ বুধবারও সকাল থেকে কলকাতা ও তার সংলগ্ন এলাকায় আকাশের মুখ ভার। এদিন শহর জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। তবে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম মেদিনীপুর জেলার কোন কোন জায়গায় অন্তত ভারী বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়া দপ্তরের তরফে জারি করা হয়েছে লাল সতর্কতা। বৃষ্টির জেরে অনেকটা নেমে এসেছে শহরের তাপমাত্রা।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করবে 29 ডিগ্রি সেলসিয়াসের ঘরে, আর সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 25 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.4 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 5.4 ডিগ্রি সেলসিয়াস কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.7 ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে 1.3 ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল সকালে 6:30 থেকে পরবর্তী 24 ঘন্টায় 20.5 মিলিমিটার বৃষ্টি হয়েছে। এদিকে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা থাকছে ঝাড়গ্রাম, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, পূর্ব বর্ধমান, বীরভূম ও হুগলি জেলার কিছু জায়গার জন্য। নমস্কার, আজকের স্থানীয় সংবাদটি এই পর্যন্তই। পরবর্তী সংবাদ পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের আপডেট খবরটিতে। ধন্যবাদ।